আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের গল টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে আক্ষেপ নিয়ে। বাংলাদেশ যে জায়গায় এখনো ডমিনেটিং সিচুয়েশনে রয়েছে, আপনারা সবাই জানেন বাংলাদেশের স্কোর হচ্ছে 9 উইকেটে 484 রান। কিন্তু আক্ষেপের গল্পটা আসলে স্কোরবোর্ড দেখে কেউ আপনাকে বলতে পারবে না। 9 উইকেটে 484, বাংলাদেশ যদি খুব লাকি হয় লাস্টে উইকেটটা রয়েছে থার্ড ডে খেলার শুরুর ঘন্টাতেই বাংলাদেশ হয়তো 500 ক্রস করে যেতে পারে। অনেক ইপস অ্যান্ড বাটস, কারণ আজকের দিনে বাংলাদেশ শেষ 5 উইকেট হারিয়েছে মাত্র 26 রানে। সো সিচুয়েশন যখন এটা, তখন ওই যে বললাম শেষ 5 উইকেট হারিয়েছে মাত্র 26 রানে, আক্ষেপ জায়গায়। তবে আক্ষেপ জায়গায় তিনজন পার্টিকুলার ব্যাটারের অবদান, তিনজন পার্টিকুলার ব্যাটারের কিছু মাইলস্টোনে যেতে না পারা। আমি যদি শুরুটা করতে চাই, এই তিন পার্টিকুলার ব্যাটার যারা বাংলাদেশের ইনিংসের এই 484 রানের ইনিংসটার ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড রানস গেটার, সেই থার্ড রান গেটার লিটন কুমার দাসকে ঘিরে। দেখুন, লিটনের ইনিংসটা আপনারা সবাই দেখেছেন, মন্ত্রমুগ্ধের মতো একটা ইনিংস। 73+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 123 বল খেলেছেন, 90 রান করেছেন, ছক্কা মেরেছেন একটা, 11টা 4 মেরেছেন। যে ছক্কাটা মেরেছেন ডাউন দ্য উইকেটে গিয়ে 3 মিটারের মতো এগিয়ে এসে অসাধারণ একটা হিট করেছেন। সেই লিটন কুমার দাস নার্ভাস 90-তে কাটা পড়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটা লিটনের জন্য নতুন না। 90 রানের ইনিংস খেলেছেন, 90টা রান তো অ্যাড করেছেন। 484 থেকে 90 যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের স্কোরটা আরো হতশ্রী হয়ে যায়। মুশফিকের সাথে সেই পার্টনারশিপটা আর থাকে না। কিন্তু লিটন যেভাবে রিভার্স সুইপ করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছেন, প্রশ্নটা সেখানটায়। এই প্রশ্ন তোলা মানে এই না লিটনকে খাটো করা, এই প্রশ্ন তোলা মানে এই লিটনের কাছ থেকে বাংলাদেশের এক্সপেকটেশনস, লিটনের কাছ থেকে লিটন কুমার দাসের এক্সপেকটেশনস, তার ভক্তকুলের এক্সপেকটেশনস আরো হাই ছিল। তিনি যদি টিকে থাকতে পারতেন, ওই মুহূর্তে তাড়াহুড়ো করে রিভার্স সুইপ খেলতে হবে এই ইন্টেনশন থেকে যদি একটু নিজেকে নিবৃত করতে পারতেন, গল্পটা অন্যরকম হতেই পারত। লিটন রিভার্স সুইপ খেলবেন, রিস্কি শট খেলবেন, 73 স্ট্রাইক রেটে, 73+ স্ট্রাইক রেটে যখন টেস্ট ক্রিকেটে একজন ব্যাটার ব্যাট করেন, ওই স্ট্রাইক রেটটা দেখলেই বোঝা যায় যে তিনি আসলে আগ্রাসী ব্যাটিংই করেছেন। প্রশ্নের জায়গাটা যেখানটায় সেটা হচ্ছে, ওই শটটা খেলতে গিয়ে ওই সিচুয়েশনে তিনি কি তাড়াহুড়ো করেছেন? আর একটু ধীরস্থির হওয়া যেত কিনা? ফ্লাইট পিক করা, কিংবা বল যেভাবে তাকে করা হয়েছে, বল ডেলিভার করার আগেই অনেকটা পজিশন চেঞ্জ করে আসার এই যে ছটপটানি, এটা আসলে 90 রান করে 123 বল খেলে ক্রিজে থাকা একজন ব্যাটারের কাছ থেকে এক্সপেক্টেড না। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত 150-এর কাছাকাছি গেছেন, তিনি আজ করেছেন, মানে আউট হয়েছেন 148 রানে। কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন না? গতকাল তার সেলিব্রেশন নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সেই সেলিব্রেশন নিয়ে আলোচনা হবার ক্ষেত্রে ট্রোলের শিকার তিনি হয়েছেন, কারণ তিনি যখন জাম্প করেছেন কোনো কিছু একটা অনেকের চোখে বেঁধেছে যে সেটা আসলে কোন ধরনের সেলিব্রেশন। মজার ব্যাপার, যারা খেলা দেখেন নাই তাদের একটু ছটপটানি চুলকানিটা বেশি। নাজমুল হোসেন শান্তর ওই জাম্প করাটা, দ্যাট ওয়াজ হিজ সেকেন্ড জাম্প, দ্যাট ওয়াজ নট দ্য পার্ট অফ হিজ সেলিব্রেশন। একটা ক্রিকেটার সেঞ্চুরি করার পর প্রথমেই সেলিব্রেট করেছিলেন, বাট তিনি যখন সেলিব্রেট করে পপিং ক্রিজ ক্রস করে বোলিং এন্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন দৌড়াতে দৌড়াতে, যে বলটা থ্রো করা হয়েছিল সেটা অনেকটা তার গায়ের পাশ ঘেসে চলে যায়, তখন তিনি সেকেন্ড জাম্পটা করেন। এবং ওই ছবিটাই বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটও সেই ছবিটাকেই পিক করেছে। সো নাজমুল হোসেন শান্ত আসলে ওই জাম্পটা করেছেন সেলিব্রেশনের জন্য না, নিজেকে রক্ষার জন্য। কিন্তু সেলিব্রেশনের জন্য যে জাম্পটা করেছেন সেই ছবি ভাইরাল না। 148 রানের ইনিংস নিয়ে মানুষের আসলে কথা বলার খুব বেশি কিছু পাচ্ছি না আমি দেখতে। অথচ এই 148 রান কি প্রেশার সিচুয়েশনে তিনি করেছেন। আক্ষেপের জায়গা বলেছি যে তিনজন ব্যাটারে 3টা আক্ষেপ। তিনি এই ইনিংসটাকে আরেকটু যদি বড় করতে পারতেন, গতকাল 136-এ অপরাজিত ছিলেন, অনলি হি হ্যাজ অ্যাডেড 12 মোর রানস। এটা 150 তো অন্তত হতে পারতো, একটা ম্যাজিক ফিগার। অথবা 150 ছাড়িয়ে এটা 200ও হতে পারতো। নাজমুল হোসেন শান্ত তা পারেন নাই। মুশফিকুর রহিম, যে ক্রিকেটারকে আমরা মনে করেছি যে তার শেষ দেখে ফেলেছি অনেকেই, আমি, আপনি, আপনারা, গণমাধ্যম, সাধারণ ক্রিকেটার, যারা ক্রিকেট রিলেটেড সংগঠক সবাই, সেই মুশফিকুর রহিম 160+ একটা ইনিংস খেললেন। কিন্তু যখন ডাবল সেঞ্চুরি আরো একবার হাতছানি দিচ্ছিল, আরো একবার শ্রীলঙ্কার বিপক্ষে, আরো একবার গলে, ঠিক তখন ওই বৃষ্টি থামার পরবর্তী সময়টায় মুশফিক যেন অনেক বেশি স্লো হয়ে গেলেন। অ্যাজ ইফ
যেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এখানটায় স্লো ব্যাটিং না করলে চলে না। অথচ অপর প্রান্তে লিটন কুমার দাস কিন্তু আগ্রাসী ছিলেন। লিটন কুমার দাসের আগ্রাসী ব্যাটিং দেখে আপনি অন্তত এটুকু বুঝে নিতেই পারেন যে দ্রুত রান করার সুযোগ ছিল। দ্রুত মানে আপনি টি-20 স্টাইলে করবেন তেমনটা না, মুশফিক অন্তত মুশফিকীয় স্টাইলে এর আগে যেভাবে রান করেছিলেন সেটা যদি করতেন তাতেও হতো, কিন্তু সেটা তিনি করেননি। আজকে প্রায় 160+ বল খেলেছেন, রান করেছেন অনলি 58 এর মতো, স্ট্রাইক রেট 30+। সেই মুশফিকুর রহিম তো অন্যদিন ভিন্ন রূপে ছিলেন। আমরা এমনও দেখেছিলাম যে তিনি তার প্রথম 100 বল খেলেছিলেন যখন, সেটার এগেনস্টে তার রান যা করেছিলেন সেটা হচ্ছে স্ট্রাইক রেট বিবেচনায় 60+। সেই মুশফিক অর্ধেকে অর্ধেকে যখন তিনি নেমে এলেন, তারপরে মুশফিক নিজের উপর নিজের প্রেশারটা ক্রিয়েট করেছেন। ডাবল সেঞ্চুরি, এর ঠিক আগের যে বড় ইনিংসটা ছিল, এখন থেকে 10 ইনিংস আগে 191 রাওয়ালপিন্ডিতে এগেনস্ট পাকিস্তান, এগেনস্ট এ হিউজ প্রেশার খেলেছিলেন, ডাবলটন পান নাই, 9 রানের আক্ষেপ ছিল। আজকে মনে হচ্ছিল সেটা মুশফিক পুড়িয়ে দেবেন অ্যাবেতে, শ্রীলঙ্কার এগেনস্টে আরো একবার, তিনি পারলেন না। এই যে 3টা পার্টিকুলার পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। এবং যখন লিটন এবং মুশফিক তারা চলে গেলেন, বাংলাদেশের পরের ব্যাটিং এ যারা রয়েছেন তারা আসলে খুব বেশিক্ষণ টেকবার দায়িত্ব কিংবা প্রয়োজনীয়তা ফিল করলেন না। 26 রানের মধ্যে 5 উইকেট বাংলাদেশ হারিয়েছে। শেষ সেশনটা বাংলাদেশের বুকে শেল হয়ে বিঁধেছে। যে বাংলাদেশ মনে করা হচ্ছিল যে অন্তত আজকের ডে, আপনি চিন্তা করে দেখুন যে স্কোরটা হচ্ছে 458 থেকে 484 মাঝখানে কতটা বদলে গেছে। 4 উইকেট থেকে 9 উইকেট হয়ে গেছে। মনে করাই হচ্ছিল বা মনে হতেই পারে যে বাংলাদেশ অন্তত 6টা-7টা উইকেট হারিয়ে শেষ করবে, পরের দিন লাস্ট 3 উইকেটসে অ্যাটলিস্ট 50 রানস অ্যাড করবে, কোনোটাই হয় নাই। আক্ষেপের নাম আমার কাছে তাই তাড়াহুড়ো করে আউট হয়ে যাওয়া, লিটন কুমার দাসের সেঞ্চুরি না পাওয়া, আমাদের প্রিয় নাজমুল হোসেন শান্তর 150 না পাওয়া, এবং মুশফিকুর রহিমের সম্ভাবনা জাগিয়েও 200 না পাওয়া। কতগুলো মাইলস্টোন হতে পারতো ভেবে দেখেছেন? লিটন আর 10টা রান পেলেই অন্যরকম একটা দিন হতো, অন্যরকম একটা সেঞ্চুরি হতো। মুশফিক আর 36টা রান পেলেই অন্যরকম একটা রেকর্ড হতো। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার দ্বার প্রান্তে তিনি। আর নাজমুল হোসেন শান্ত যদি আর 2টা রান পেতেন তাহলে তার ফিগারটাও সত্যি সত্যি অন্যরকম হতো। বাংলাদেশের জন্য গল সবসময় অন্যরকম এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি গলে, বাংলাদেশের 600 পেরোনো 638 ছিল স্কোর গলে, বাংলাদেশের মুশফিকুর রহিমের জ্বলে ওঠা এবং আবার জ্বলে ওঠা, এক যুগ পরে জ্বলে ওঠা, সেটাও গলে। সো গল টেস্টে থার্ড ডেতে বাংলাদেশ বল হাতে ডমিনেট করবে সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি, কারণ লাস্ট সেশনে লঙ্কান বোলাররা কিন্তু ডমিনেট করেছে। তার মানে উইকেট কিছুটা হলেও বোলারদের পক্ষে যাচ্ছে, অন্তত লাস্ট সেশনে খেলা থার্ড ডের জন্য এই হাইপোথিসিসকে অ্যালাউ করে। সবাই ভালো থাকবেন।